আমাদের আজকের গল্প রক্ত মাংসের ছবি। লিখেছেন এলগারনন ব্ল্যাকউড। ঘরগুলো বড় অপরিষ্কার, চারদিকে থিকথিক করছে নোংরা। ঘর দেখছে মিলিগান আর মনে মনে হিসেব করছে সত্যি বাড়িটা ভাড়া নেওয়া যায় কিনা। বাড়ির মালকিন তার পিছন পিছন ঘুরছে আর ভাবছে মিলিগানের মতো লোকটিকে যদি তার ভাড়াটে হিসেবে পাওয়া যায় তো ভালোই হয়। সে তার দুটি হাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে লোকটিকে নিরীক্ষণ করে যাচ্ছে। যত রকমভাবে পারে সে তার দিক থেকে মিলিগানকে বোঝবার কোনো ত্রুটিই রাখছে না। তাকে যে বুঝিয়েই ছাড়বে এর থেকে ভালো ঘর আর হয় না। একটা ট্যুরিস্ট এজেন্সির ক্লার্ক মিলিগান। অফিস থেকে ফিরে সে তার অবসরটুকু সদ্ব্যবহার করে থাকে সিনেমার গল্প লিখে। ঘরগুলো নোংরা এবং অতি মামুলি হলেও বাড়িটা তাকে আকর্ষণ করে ফেলে, এই কারণে যে সব ঘরের দরজাগুলো ভাঁজ করা। আসলে তার এখন সব থেকে বেশি প্রয়োজন হলো একটি শোয়া ও বসবার ঘর আর সঙ্গে ভালো প্রাতরাশের ব্যবস্থা। ঘুরতে ঘুরতে হঠাৎ সামনের ঘরটায় বসে পড়ল সে। তার চোখের সামনে সুন্দর ছবির মতো একটা দৃশ্য। মুগ্ধ চোখে সে তাকিয়ে রইল তার চোখের সামনে ভেসে ওঠা সেই সুন্দর দৃশ্যের দিকে। আর সেই দৃশ্যটা বাড়িটার প্রতি তার আকর্ষণ যেন আরও বাড়িয়ে তুলল। ভাড়াটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে মিসেস বোস্টক স্যার। মিলিগানকে বাধা দিয়ে সে এবার এই মাগ্গিগন্ডার বাজারে তার দুঃখের ফিরিস্তি দিতে শুরু করল। তাই তার সেই প্যানপ্যানানি কথায় আদৌ কান দিল না মিলিগান। যাই হোক, সে তখন মনে মনে ঘরগুলো ভাড়া নেয়ার জন্য মনস্থির করে ফেলেছিল। তাই তাকে নতুন করে বোঝবার কোনো প্রয়োজন ছিল না। তবু বকবক করে চলেছে মিসেস বোস্টক। এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে তার কথাগুলো বার করে দিচ্ছে মিলিগান তখন। এইভাবেই হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালে টানানো একটা ছবির ওপর। দৃশ্যটা এইরকম: একটা লেকের ওপর ভাসমান নৌকোর আরোহী একজন চীনা। সেই ছবিটার দিকে মাত্র একবারই তাকালো সে, এর বেশি কিছু নয়। এখন মিসেস বোস্টকের দিকে নজর দেওয়াই ভালো, ভাবল সে। বাড়িওয়ালিও তার মনোভাব অনুধাবন করতে পারল। প্রসঙ্গ পাল্টিয়ে বাড়িওয়ালি বলতে লাগলো, ওই ছবিটা চীন দেশ থেকে আমার স্বামী এনেছিল। আসলে কিন্তু ওটা হংকংয়েরই ছবি। ও ছবির তুলনা নেই। মিলিগান বুঝতে পারল ছবিটার প্রতি বাড়িওয়ালির গর্ব আছে। তাই সে বলল, চমৎকার ছবি, দামি হবে নিশ্চয়ই। এ ধরনের চীনা ছবি যথেষ্ট মূল্যবান হয় বলেই আমি জানি। তবে সে জানত ওই ছোট্ট ছবিটার দাম 2 শিলিং এর বেশি হওয়ার কথা নয়। তাই মিসেস বোস্টকের মনোভাব বুঝতে পেরে 1 শিলিং ভাড়া কমাবার জন্য বারবার অনুরোধ করতে লাগলো। সে তখন জেনে গেছে ভদ্রমহিলার মৃত স্বামী যেহেতু জাহাজের ক্যাপ্টেন ছিল, নিশ্চয় ওই ছবিটা চুরি করে এনে থাকবে সে। ছবিটা এখন তার কাছে সোনার ডিমের মতো। ভবিষ্যতে যদি কখনো অর্থকষ্টে পড়ে সে, সেটা বিক্রি করে টাকা পেতে পারে। সেই ঘরে ভাড়া থাকতে থাকতে দিনের পর দিন ছবিটার দিকে তাকিয়ে তার মনে কেমন যেন একটা দাগ কেটে যায়। ছবিটার ইতিহাস ভাবতে ভাবতে সেটার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে সে। ওই ঘরটার দিকে পিছন করে নৌকায় বসে লোকটা দাঁড় টেনে যাচ্ছে অবিরাম, প্রতিনিয়ত। শান্ত লেকের জল, লেকের দুপাড়ের প্রাকৃতিক শোভা সৌন্দর্য, এসবের দিকে তাকাবার যেন ভ্রুক্ষেপ নেই লোকটির। মিসেস বোস্টক যখন তার ঘরে এসে কথা বলে কিংবা গল্প করে, তখন তার মুখের দিকে না তাকিয়ে তার দৃষ্টি পড়ে যাতে সেই ছবিটার দিকে তেমনি এক দৃষ্টে তাকিয়ে থেকে সে বলে, আপনার ওই ছবিটা আমার খুব পছন্দ। আমার খুব ভালো লাগে এরকম জীবনযাপনে একটা আলাদা মাধুর্য আছে জীবনের সার্থকতা। সে তার রুমাল দিয়ে ছবিটার ময়লা পরিষ্কার করে দেয়। আজকের দিনের থেকে এ অনেক ভালো, অস্বীকার করব না। এর একটা আলাদা মূল্য আছে। একবার একটা চীনা বই পড়ার সুযোগ হয়েছিল মিলিগানের।
অবশ্য সেই বইটা পড়ে সিনেমার ছবি করার মতো কোনো গল্প সে পায়নি, কিন্তু একটা গল্প তার মনে বেশ দাগ কেটে গেছে। গল্পটা এইরকম: নৌকায় চড়ে এক চীনা সুন্দর মনোরম একটা দৃশ্যের ছবি। একজন লোক নাকি সেই ছবিটা জীবন্ত হয়ে উঠতে দেখেছিল। ছবির লোকটা নড়াচড়া করছিল তখন। লোকটা সত্যি সত্যি তখন নৌকোর দাঁড় টানতে শুরু করেছিল। সবশেষে দাঁড় বেয়েই ছবিটা থেকে লোকটা বেরিয়ে এসেছিল। যেখান থেকে লোকটা দেখছিল সেই মন্দিরে ছবির লোকটা আসে। ব্যাপারটা গাঁজাখুরি বলে উড়িয়ে দিলেও মিলিগান মন থেকে সেটা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিল না। তার মনের মধ্যে সেটা জীবন্ত হয়ে রয়েছে। রাস্তায় কোনো চীনা লোক চোখে পড়লে কিংবা চীন বা জাপানের টিকিট বিক্রির সময় সেটা তার ঠিক মনে পড়ে যেত। তবে কিছুক্ষণ পরেই সেটা আবার তার মন থেকে মিলিয়ে যেত। আশ্চর্য, মিসেস বোস্টকের ঘরে ছবিটা দেখা মাত্র সেই গল্পটা তার মনে আবার জেগে উঠতে দেখা গেল। ছবি আর গল্প, এ দুটি একসঙ্গে বিশ্লেষণ করতে গিয়ে মিলিগানের মনে হয়েছিল যে লেখক এই গল্পটা লিখেছিল এই ছবিটা সেটাই হতে পারে। অসম্ভব কিছু নয়। ছবিটা অতি প্রাচীন, গল্পের বর্ণনার মতোই ছবিটার দৃশ্য। অবাক হলেও আবার এও মনে হতে পারে কেনই বা এরকম হতে পারে না। গ্যাস লাইটে অনেক রাত পর্যন্ত মিলিগান লেখে। আবছা কাঁপা কাঁপা ছায়াটা পড়ে ঘরের চারিদিকে। কখনো বা ছায়াটা ছবির ওপর পড়ে কাঁপতে থাকে, আবার কখনো পানি কাঁপছে, কখনো নৌকা দুলছে, ছবির নৌকাটা দুলছে, হাত পা নড়ছে বলে মনে হয়। ওদিকে চীনা লোকটা তখন কল্পনায় জলের ওপর দিয়ে দাঁড় টেনে চলেছে। রাত তখন প্রায় 2টো। নিঝুম নিস্তব্ধ লন্ডনের রাজপথ। লন্ডন শহরবাসী যেন উষ্ণ ঘরে সুখ নিদ্রায় নিমগ্ন তখন। মিলিগানের মধ্যে তখন একটা অদ্ভুত উত্তেজনা। তার মনের মধ্যে তখন ছবিটার সেই দাঁড় টানা লোকটার মুখ স্পষ্ট হয়ে উঠেছে। তখন হঠাৎ ছবিটার ওপর তার দৃষ্টি গিয়ে পড়ল, আর তখনই তার মনে হলো ছবিটা জীবন্ত। জীবন্ত ওই চীনা লোকটার ঠোঁট জোড়া। কোনো একটা জায়গায় সে যেন স্থির হয়ে থাকতে পারছে না। নৌকাটাকে দাঁড় টেনে সরিয়ে নিয়ে যাচ্ছে স্থান থেকে স্থানান্তরে। এর ফলে ভেতরে ভেতরে একটা অদ্ভুত প্রেরণা অনুভব করতে থাকে মিলিগান। না, এ সুযোগ হাতছাড়া করলে চলবে না। যেভাবেই হোক এ সুযোগের সদ্ব্যবহার তাকে করতেই হবে। আর এখান থেকেই মিলিগানের শুরু। একদিকে গভীর বিস্ময় আর অন্যদিকে ভয়ের সূচনা। চীন দেশটা কেমন, সে দেশের জিনিসগুলো, এসব জানবার জন্য তার কৌতূহল বাড়ার সঙ্গে সঙ্গে একটা তীব্র আকর্ষণ বোধ অনুভব করল সে। চীন দেশ সম্পর্কে নানান পত্র পত্রিকা ও বই পড়ে সেই দেশটা নিয়ে নানান গুণীজনদের সঙ্গে আলোচনা করে ইতিহাসের পাতা উল্টিয়ে সে দেশের কৃষ্টি ও সভ্যতা সম্পর্কে অবগত হলো সে। সেই সঙ্গে চীন দেশে যাবার জন্য উদগ্রীব হয়ে উঠল। এসব কথা ভাবতে গিয়ে তার মনটা ক্রমশই অস্থির হয়ে উঠতে থাকে। তার মন থেকে শান্তি তখন উধাও, এই কারণে যে তার সাধ থাকলেও সামর্থ্য ছিল না। টাকার অভাবে তার চীন যাত্রার কামনা পরিত্যাগ করতে হলো অচিরেই। তখন তার মনের অবস্থা অনেকটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। লন্ডনে থেকেও তার মনটা পড়ে থাকত সুদূর চীন দেশে। তার মনে হতো সে যেন বাস করছে তার কামনার দেশ চীনে। তার এ মনোভাবের কারণ হলো মানুষের মনের সঙ্গে চেতনাও ঘুরে ফেরে। মিলিগানের গল্প লেখা তখন শিখেই উঠে গেছে। সেই ছবিটাই তখন তার ধ্যান জ্ঞান বলতে সবকিছুই। তার দৃষ্টি তখন পড়ে থাকে কেবলই সেই ছবিটার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখে সে। ছবিটা তার কাছে যেন একটা প্রতীকী। তার মনের সব কামনা বাসনা সে মেটাতে চায় সেই ছবিটার মাধ্যমে। হঠাৎ একদিন সেই ছবিটার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করল সে। শুরু থেকে সে দেখে আসছিল নৌকার উপরে লোকটা পিছন করে দাঁড়িয়ে আছে। তার মুখ সে দেখতে পায়নি এতদিন।
কিন্তু সেদিন লোকটার মুখ দেখতে পেল। সামনাসামনি তাকিয়ে আছে সে তার দিকে। মাথাটা তার ঘুরে গেছে। তার দৃষ্টি পড়ে রয়েছে ঘরের দিকে। এ যেন একটা ভয়ঙ্কর বিস্ময় বলে মনে হলো মিলিগানের। স্তব্ধ, হতবাক সে। এরপর থেকেই ছবির মধ্যে দৃশ্যপটের অদল বদল হতে দেখা গেল। মিলিগান ঠিক বুঝতে পারে না ঠিক কখন ছবিটা তার চেহারা বদলায়। দেহটা তার স্থির, অকম্পন, অথচ মুখটা ঘোরানো অবস্থায় রয়েছে। আর নৌকার দাঁড়, নৌকা, লোকটার হাতের রং, হাত পার আকৃতি দিনকে দিন বদলাতে থাকলো। এসবের পরিবর্তন ক্রমশই দ্রুত হতে থাকলো। চীনা লোকটার দেহ ফুলে ফেঁপে উঠছে। সেই সঙ্গে নৌকাটার সাইজও বড় হচ্ছে। আর নৌকাটা আরো আরো কাছে আসছে। মিলিগানের ভয়ের আর একটা কারণ হলো নৌকার ওই চীনা লোকটা যেন তার কাছে আসছে তাকে নিয়ে যেতে। ছবিটার ঘন ঘন রূপ পরিবর্তন দেখে মুষড়ে পড়ছে সে। তার কপালে ঘাম জমে উঠছে। সেই পরিবর্তনের মধ্যে একটা ভয় ও আতঙ্কের ভাব থাকলেও তবু আনন্দ উপভোগ করার মতো যেন একটা উপাদান পেয়ে গেল সে। সেই সময় দেখা গেল মিসেস বোস্টক অসুস্থ হয়ে পড়ে রয়েছে বিছানায়। এটা তার শোনা কথা, কারণ সে তার ঘরে ঢোকেনি একটিবারের জন্যেও। এমনকি শোনা যায় যে তার কোনো চাকর বাকর কিংবা বন্ধু বান্ধবও দেখতে আসেনি তাকে। আসলে তারা তার ঘরে ঢোকার সাহসই পায়নি। তবে যে কাজের মেয়েটি ঘরদোর পরিষ্কার করার জন্য তার ঘরে ঢুকেছিল, প্রথমে সেই অদ্ভুত দৃশ্যটা সে না দেখলেও পরে অন্য আর একজনের নজরে এসেছিল ছবিটা। কিন্তু তার প্রতিক্রিয়া জানার আগ্রহ ছিল না মিলিগানের। ওদিকে দিনের পর দিন মিলিগান লক্ষ্য করে আসছে চীনা লোকটা সেই ছবিতে দাঁড় বেয়ে নৌকা চালাচ্ছে, ধীরে ধীরে টানছে, ক্রমশ কাছে আসছে। অপেক্ষা করে থেকে সেই অদ্ভুত দৃশ্যটা দেখে যাচ্ছে সে। লোকটা দাঁড় টেনে এক সময় মনে হয় সে যেন প্রায় ঘরের ভিতরে ঢুকে পড়ছে মিলিগানকে নিয়ে যাবার জন্য। এক এক সময় মিলিগানের আবার মনে হলো সেই ছবির মধ্যে চীনা লোকটার পাশে বসে আছে সে, স্তব্ধ অনড় অবস্থায়। একটার পর একটা অবস্থায়, একটার পর একটা ভাড়াটে এসে তাকে দেখে যাচ্ছে। সেই ছোট নৌকাটার মধ্যে বসে আছে সে। ছবিতে তাকে অনেক ছোট দেখাচ্ছে। তুলির টানে জল রঙে আঁকা ছবি, তবু সে ছবিতে প্রাণের স্পন্দন লক্ষ্য করা যায়। চীনা লোকটা পানিতে যেমন ভেসে চলেছে তেমনি চলবে যতক্ষণ না মহাকাল কিংবা মৃত্যু এসে হেসে বলবে ছবির ওই চীনা লোকটাকে, তোমার আয়ু শেষ, এবার তোমাকে ধ্বংস করছি। সেই অদ্ভুত দৃশ্যের ছবির রঙের খেলা চলে সারাটা রাত ধরে। সম্মোহিতের মতো পড়ে থাকে মিলিগান। সেই রাত ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেল মিলিগান। সারাটা রাত সে নাচ ঘরে ছিল। ভোর 4টে বাজতে না বাজতেই ফিরে এলো সে তার নিজের ঘরে। তাকে খুবই পরিশ্রান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। ঘরের গ্যাস লাইটটা জ্বেলে দিল সে। তারপর সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিজের চেহারা দেখার জন্যে। নিজের চেহারার পরিবর্তন দেখে বিস্মিত হলো সে। তার চোখের সামনেই সেই আয়নায় চীনা লোকটিও নৌকাটাতে বিরাট চেহারা নিয়ে ম্যান্টেল পিসের সামনে লেকের জল কলকল শব্দে বয়ে যাচ্ছে। ঘরের দেওয়ালগুলো উধাও, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উপরে উঠছে। চীনা লোকটির ঠিক পায়ের কাছেই পড়ে রয়েছে নৌকাটা। দুপাশের দাঁড় দুটো ডুবে রয়েছে লেকের পানিতে। হাতল দুটি দড়ি দিয়ে বাঁধা। তার পা দুটো পানির মধ্যে ডুবে আছে। তার জুতো জোড়া পানিতে সপসপ করছে। তীরে ছোট ছোট ঢেউগুলো এসে আছড়ে পড়ছে। একটা দীর্ঘশ্বাস ফেলল মিলিগান। দৈত্যের মতো বিরাট চেহারার চীনা লোকটার ঠোঁটে মৃদু হাসি। সে তার হলুদ রঙের মুখটা নেড়ে আহ্বান জানালো মিলিগানকে তার কাছে যাওয়ার জন্য। আর সেই ভঙ্গিমাই ধীরে ধীরে পিছু হটতে থাকে সে। সম্মোহিতের মতো তার সেই ডাকে সাড়া দিল মিলিগান। তাকে অনুসরণ করতে গিয়ে নৌকায় পা দিল সে। ধীরে ধীরে দাঁড় টেনে চলতে থাকলো শান্ত লেকের পানির ওপর দিয়ে। একসময় ছবিটার মধ্যে আবার সে চলে গেল।
আজ থেকে বছর 10 আগে আমার এক বন্ধু চীনে থাকার সময় এ ঘটনার বর্ণনা দিয়েছিল। চীন থেকে ইংল্যান্ডে ফিরে আসছিলাম স্টিমারে। সেই লোমহর্ষক বিচিত্র কাহিনী আমার মনে বারবার উঁকি দিচ্ছিল তখনও। আমি যেন আজও দেখতে পাচ্ছি মিলিগান তার ব্যয়বহুল বাড়ির স্টাডি রুমে বসে আছে। সে তার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে ব্যবসায় অঢেল টাকা রোজগার করে সেই প্রাসাদোপম বাড়িটা তৈরি করেছিল। সেই ছবির মধ্যে প্রবেশ করা মাত্র সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। মানুষ হিসেবে তার অস্তিত্ব বজায় থাকলেও কেন জানি না আমার মনে হয়েছিল কোথায় যেন একটা গোলমাল বেঁধে গেছে। বিত্তবান অবস্থায় অনেক বছর চীনে ব্যবসা করার সময় সে আবার তার যা কিছু ফিরে পেয়েছিল, তবে কেবল বয়সের পার্থক্যটাই রয়ে গেছে তখনও। তার সে কাহিনীটা বারবার মনে পড়ে যায়। মিসেস বোস্টকের ঠিকানা লেখা নোটবুকটা আমার পকেটেই ছিল। ঈশ্বরের কাছে তখন আমার একটাই প্রার্থনা, সে যেন বেঁচে থাকে আরও 10 বছর, এমনকি জরাগ্রস্ত হয়েও। আমার ভাগ্য ভালো ছিল, সহজেই মিসেস বোস্টকের সন্ধান পেয়ে গেলাম। বেঁচে আছে সে এখনও। তার বাড়িতে কোনো ভাড়াটে নেই। ফাঁকা ঘরগুলো ঘুরে ঘুরে দেখার সুবিধে হলো, আর সেই ছবিটাও দেখলাম। তবে মিসেস বোস্টকের বাড়ি যাওয়ার আগে আমি ব্রিটিশ মিউজিয়ামে ঘুরে আসি। উদ্দেশ্য পুরনো খবরের কাগজগুলো ঘেঁটে দেখা। ছোট্ট খবর একটা লেখা ছিল, জেমস মিলিগান নিরুদ্দেশ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ কিংবা সূত্রের উল্লেখ ছিল না। কোনো কোনো কাগজে অসঙ্গতিপূর্ণ বর্ণনা দেওয়া ছিল, আবার কোনো কাগজে ক্রাইমের কথা উল্লেখ ছিল। সব দেখে শুনে মনে হয় মিলিগানের কেসটা যেন আগে থেকেই স্থির করে রাখা ঘটনা, এবং প্রতিহিংসা নেওয়ার একটা গন্ধও আছে। মিলিগান ঘরগুলো যেভাবে দেখেছিল, মিসেস বোস্টক যেমন তার পিছু পিছু ঘুরেছিল, তার ঘরগুলো ভাড়া নেওয়ার জন্য যেভাবে জোর করছিল, এবং ছবিটা দেখে মিলিগানের প্রতিক্রিয়া ও তার মন্তব্যের জবাবে মিসেস বোস্টক যা বলেছিল সেসবেরই পুনরাবৃত্তি ঘটল। আমার নিজের কথা বলতে গিয়ে একটু রুক্ষ স্বরেই বলে উঠলাম, আমার কিছু চীনা ছবির সংগ্রহ আছে, তাই ওই ছবিটাও আমি সংগ্রহ করতে চাই। আপনি যদি বিক্রি করতে চান তাহলে। আপনার মতো অনেকেই ওটা কিনতে চেয়েছে। আমার বুঝতে অসুবিধা হলো না তার কথাগুলো ডাহা মিথ্যে। আসলে ছবিটার দাম বাড়াতে চাই আর কি। আমি তখন 5 পাউন্ড দর দিলাম, আর ছবির মূর্তিটার জন্য বাড়তি 5 পাউন্ড দর দিলাম। মূর্তিটার প্রশংসা করে বললাম, ওটা খুবই ভালো। চীনা শিল্পীদের কাজ খুবই সূক্ষ্ম। জবরজং ছবি কখনো করে না তারা। এখন ওই ছবি বা মূর্তির মতো যদি আরও একটা ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে স্বভাবতই এর দাম কমে যেতে বাধ্য। এই বলে আমি ছবিটার সামনে গিয়ে দাঁড়ালাম। মনে মনে আমার ইচ্ছে ছিল মিসেস বোস্টক আমাকে অনুসরণ করুক। আমার ইচ্ছে পূরণ করল সে। এই সুযোগে আমি তার লোভ বাড়িয়ে দিলাম। সেই সঙ্গে জানবার চেষ্টা করলাম সৎ না অসৎ সে। আমরা তখন পাশাপাশি দাঁড়িয়েছিলাম সেই ছবিটার নিচে। তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিটা নিরীক্ষণ করতে থাকি দুজনে। দুজনেরই চোখের ভাষা এক। 5 পাউন্ডের টোপ গিলতে গিয়ে বোস্টক ঈষৎ নড়ে চড়ে হাঁ করে তাকালো আমার দিকে। জোরে জোরে শ্বাস নিল। ছবিটার দিকে ফিরে আবার তাকিয়ে বোবা হয়ে গেল সে। কিন্তু পরক্ষণেই তার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসলো। আওয়াজটা কান্নার মতো শোনালেও আসলে সেটা শ্বাস প্রশ্বাসের হিসিস শব্দ। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। তার দেহটা অসম্ভব টলছিল। ঠিক সময়ে সে আমার হাতে তার একটা হাত রেখে নিজেকে পড়ে যাওয়া থেকে রেহাই পেল। তারপর সে ছবিটার আরও কাছে এগিয়ে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখতে থাকল। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, তবু জোর করে দেখার চেষ্টা করল সে। তার মুখটা তখন সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আরে এ যে দেখছি ওরা দুজন, আতঙ্কিত হয়ে ফিসফিসিয়ে বলে উঠল সে। আমার ধারণা ছিল এবার বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে সে। এদিকে আমার নিজেরই তখন জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। তার দেহটা তখন অসম্ভব কাঁপছিল।
তার দিকে তাকাতেই বুঝতে পারলাম ভীষণ ভয় পেয়েছে সে। তার সারা মুখ আতঙ্কে ভরা। অন্য আর একজন মিস্টার মিলিগান তার কথাগুলো আর্তনাদের মতো শোনালো। তারপর যেন হুঁশ ফিরে এসেছে কার, এমনই ভাব দেখিয়ে সে আবার বলল, ওহ, ছবির ওই দ্বিতীয় ব্যক্তিটি তাহলে মিস্টার মিলিগান। আশ্চর্য, এতদিন ধরে সে ওখানে রয়েছে, অথচ আমার চোখে পড়েনি এর আগে। তারপরে এই জ্ঞান হারিয়ে ফেলল সে। ছবির দ্বিতীয় মূর্তিটা ঘরের দিকে তাকিয়েছিল। ওদিকে নৌকাটা পিছন দিকে ঠেলে নিয়ে যাওয়ার মতো দেখাচ্ছে, তবে দাঁড় টানার মতো কোনো লক্ষণ দেখা গেল না। মুখের আদল সন্দেহজনক। আধ ঘন্টা পরে একটা টেলিগ্রাফ অফিস থেকে পিকিংয়ে একটা তার বার্তা পাঠালাম। নৌকায় দুটি মূর্তি। 3 দিন পরে চরম পরিণতিটা ঘটল। আমি তখন ছবিটা আমার ঘরে এনে বিশেষজ্ঞদের দেখাই। বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন একজন কেমিস্ট, একজন অভিজ্ঞ ব্যবসায়ী এবং একজন মনোবিদ্যা বিষয়ে অভিজ্ঞ গবেষক। আমার পৌঁছানোর আগেই তারা আমার ঘরে এসে পৌঁছেছিল। ছবিটা আমার শয়নকক্ষে ছিল। টানা কয়েক ঘন্টা ধরে আমি নিজে ছবিটা পরীক্ষা করলাম। মিলিগানের মুখ আর দেহ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আর যত দেখছি ততই যেন আমার শরীরটা ভয়ে কুঁকড়ে যেতে লাগলো, চুল খাড়া হয়ে উঠতে লাগলো। চাকর এসে খবর দিল আমার অতিথিরা বসার ঘরে অপেক্ষা করছে। সেই সঙ্গে একটা তার বার্তা আমার হাতে তুলে দিল সে। আমার 3 অতিথি পরস্পরকে চিনত। বসার ঘরে গিয়ে আমার দেরি হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম তাদের কাছ থেকে। তারপর ছবিটা তাদের সামনে একটা টেবিলের ওপর রাখলাম। ভেবেছিলাম ছবিটা দেখানোর পর কাহিনীটা শোনাবো। পিছন থেকে ছবিটা আমি নিজেই আবার দেখলাম। ছবিতে তখন মাত্র একটা মূর্তি দেখা যাচ্ছিল, সেই চীনা লোকটির। একা সেই ছোট্ট নৌকায় বসে আছে সে, দাঁড় টানছে সামনের দিকে। পিছনে ঠেলবার কোনো লক্ষণ দেখতে পেলাম না। ঘরের দিকে পিছন করে তাকিয়ে আছে সে। ব্যবসায়ী ভদ্রলোক ছবিটার দর দিতে গিয়ে বলল, এটা 1 শিলিংয়ের বেশি দাম হওয়া উচিত নয়। কেমিস্ট ভদ্রলোক কোনো দরই দিল না, স্রেফ চুপ করে রইল। তবে গবেষক ভদ্রলোক চলে যেতে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অভিযোগ করল, আমি নাকি তাকে আঘাত করেছি। ঘটনাটা এরকম, যে হাতটা আমার কাছে একজনের কাঁধ চেপে ধরেছিল সেটা নাকি তারই। দুজন চলে যাওয়ার পর তাকেও আমি বিদায় করলাম। ঘরে তখন আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। সামনের টেবিলের ওপর সেই ভয়ঙ্কর আতঙ্কে ভরা ছবিটা পড়ে রয়েছে। সেদিক থেকে চোখ ফেরাতেই হঠাৎ আমার মনে পড়ল সেই তার বার্তাটার কথা। সেটা আমার হাতেই ছিল তখনও। কোনো কৌতূহল ছিল না তার বার্তায় কি লেখা আছে দেখার জন্যে। যাই হোক, অন্যমনস্কভাবে হয়তো মনটাকে শক্ত করে তোলার জন্যই একসময় খামটা ছিঁড়ে ফেললাম। তার বার্তাটা এসেছে পিকিং থেকে, পাঠিয়েছে আমারই এক বন্ধু। তার বার্তা করে সে জানিয়েছে গতকাল হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যাওয়ায় মারা গেছে মিলিগান। ধন্যবাদ।